যে নতুন আমাদের দেবার্গ তাকে বলছি মোবাইলটাকে এরকম লম্বা করে চোখের সামনে নিস, আর দেখতে দেখতে যদি পারিস তাহলে ঘুমিয়ে পড়িস, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। চলো, আজকে ডেট কত বলো? 15/3/25। আমরা শুরু করব একদম বেসিক্স অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। তার মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক কি জিনিস আগে বুঝবো। এটাকে বাংলায় বলা হয় স্থির তড়িৎ। তার বেসিক্স, তার মূল যে তত্ত্ব, মূল ফান্ডা, এই সমস্ত জিনিস সম্বন্ধে আমরা একটু আইডিয়া নেব। যে কোনো বেসিক মানেই হচ্ছে খুব আহ, মানে ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাটা খুব নজর দিয়ে আমাদের দেখা দরকার। এই চ্যাপ্টারটা কিন্তু হয়তো পরীক্ষায় খুব বেশি আসবে না, কিন্তু এই চ্যাপ্টারটা পড়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক ছোট ছোট জিনিস কিন্তু আমরা আইডিয়া পাবো। সেই সমস্ত জিনিসগুলো আমরা পড়ার আগে আমরা দেখে নিই আমরা কেমন ভাবে চ্যাপ্টার গুলোকে আমরা শেষ করব ক্লাস 12-এ। ক্লাস 12-এ তোমাদের আমার যতটুকু নলেজ আছে সেই নলেজ অনুযায়ী বলছি, বেসড অন মাই নলেজ, বেসড অন মেমোরি। যদিও আমার মেমোরি খুব দুর্বল, তবুও এই মেমোরি অনুযায়ী আমরা বলছি আমাদের স্থির তড়িৎ, তারপরে হচ্ছে চল তড়িৎ, তারপরে তড়িতের তাপীয় ফলাফল, আর তড়িতের চৌম্বক প্রভাব। এই কটা জিনিস কিন্তু আমাদের আছে সেমেস্টার 1-এ। এই প্রত্যেকটা জিনিস দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু অনেক কন্টেন্ট আছে। যারা পরবর্তীকালে ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, এই সমস্ত ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, বা ডাক্তার হতে চাও, বা পরবর্তীকালে ফিজিক্স অনার্স পড়তে চাও, বা পরবর্তীকালে কম্পিউটারের দোকান খুলতে চাও, যা খুশি করতে চাও, সবকিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্লাস 12-এর এই পুরো সেমেস্টার 1 আর সেমেস্টার 2 কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রতিটা ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এবং এগুলো আমাদের, যেমন ধরে নাও আমরা ক্লাস 11-এর যে ফান্ডাগুলো নিয়েছিলাম, ক্লাস 11-এ আমাদের মেকানিক্স ছিল। যদি আমরা একবার জাস্ট দেখে নিই যে আমরা 11-এ কি কি জিনিস পেয়েছি। একটা হচ্ছে মেকানিক্স পেয়েছি, খুব ইম্পর্টেন্ট এবং প্রচন্ড ফান্ডামেন্টাল একটা জিনিস। সেরকমই ফান্ডামেন্টাল একটা জিনিস কিন্তু তড়িৎ। মেকানিক্স পেয়েছি আমরা, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার পেয়েছি, জিপিএম। আমরা পেয়েছি অসিলেশনস অ্যান্ড ওয়েভস, আর আমরা হিট থার্মোডাইনামিক্স পেয়েছি। বেসিক্যালি আমরা যদি খুব ভালোভাবে গ্রসলি পুরো জায়গাটাকে ভাগ করি, তাহলে এই কটা পার্ট ছিল আমাদের কিন্তু ক্লাস 11 মেজর। এখানে কিন্তু আমাদের ক্লাস 12-এ আমাদের সিলেবাসে শুধু থাকবে শুধু ইলেকট্রিক আর ইলেকট্রিক, ইলেকট্রন আর ইলেকট্রন, এগুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে। ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, এই দুটো জিনিস নিয়ে কিন্তু আমাদের পড়তে হবে। সেই ইলেকট্রিসিটির পার্ট হচ্ছে কিছুটা স্থির তড়িৎ, কিছুটা চলতড়িৎ, কিছু হিটিমিখে, কিছুটা চৌম্বক প্রভাব। তারপরে কি করে চৌম্বক ক্ষেত্র আবার তড়িৎ ক্ষেত্র তৈরি করে, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তারপরে এসি ডিসি বলতে কি বোঝায়, যেগুলো ব্যবহারিক ক্ষেত্রে আমরা প্রতিদিন ব্যবহার করি। তারপরে সেমিকন্ডাক্টর কি জিনিস, কি করে আমরা ফোনে এক জায়গা থেকে অন্য জায়গায় কথা বলতে পারি, কি করে লাইভ টেলিকাস্ট দেখি, কি প্রভাব, হেন তেন এটসেট্রা এটসেট্রা, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা খুব ডিটেলসে ক্লাস 12-এ পড়ি। সো ক্লাস 12 ইজ মাচ মোর প্র্যাকটিক্যাল এবং মাচ মোর বেসিক। এবং মনে রাখবে ক্লাস 12-এর কিন্তু প্রশ্ন বেশি পরিমাণ তোমাদের কিন্তু আহ যে কোনো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়, যে কোনো ধরনের পরীক্ষায় কিন্তু বেশি পরিমাণ পড়বে, ইনক্লুডিং ক্লাস 11-এর মেকানিক্স। আর সব থেকে হিট থার্মোডাইনামিক্স, ওয়েভ, জিপিএম, সেগুলো থেকে অল্প অল্প পড়বে। মেকানিক্স থেকে একটা বেশ বড় নাম্বার পড়ে, আর ক্লাস 12 থেকে অনেক নাম্বার পড়ে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস ক্লাস 12-এ যেটা আমরা পড়বো, সেটা হচ্ছে পুরো, সেটা হচ্ছে আলোক তড়িৎ, আলোক বিজ্ঞান, আলো সম্বন্ধে পড়বো।
আর নতুন আর একটা জিনিস আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আধুনিক পদার্থবিদ্যা। আধুনিক পদার্থবিদ্যা যেটাকে আমরা বলি মডার্ন ফিজিক্স। এখানে আমরা বিভিন্ন ধরনের ক্রিয়া দেখব, যে ক্রিয়াগুলো কোনোভাবে আমরা আগে যে থিওরি গুলো জানতাম সেই থিওরি দিয়ে সেগুলোকে ব্যাখ্যা করা সম্ভব হয় না। তার জন্য আমাদেরকে নতুন একটা থিওরি, নতুন ধরনের কিছু বাস্তবতায় যেতে হয় যেগুলো বাস্তব, সেই সমস্ত জায়গায় যেতে হয়। কেন যেতে হয়, কখন যেতে হয়, এই সমস্ত জিনিস জানবো। ক্লাস 12 ইজ এ হিউজ সিলেবাস। যতটা ক্লাস 11 এ সিলেবাস ঠিক ততটাই ক্লাস 12 এ সিলেবাস। বাট 11 এ মেকানিক্স শেখানোর জন্য তোমাদের অনেক পরিমাণ আমাদের সময় দিতে হয়েছে। কিন্তু 12 এর ক্ষেত্রে যেহেতু মেকানিক্সটা আমরা অল্প বিস্তর জানি এবং মেকানিক্সের যেহেতু খুব ছোট ছোট ক্যালকুলেশন আমাদের করতে হবে না, তার জন্য ক্লাস 12 এর গতিটা একটু বেশি থাকবে এবং আমরা ক্লাসের সংখ্যা কিন্তু বেশি নেব। ওকে, খুব বেশি না, অত্যাচার করব না, কিন্তু মোটামুটি আমরা চেষ্টা করব। যদিও তোমাদের সিলেবাস শেষ করেও লাভ নেই, সেমিস্টার 1 সেমিস্টার 2 আছে, তো সিলেবাস ঠিক ঠিক টাইমে যেন শেষ হয়, বেশ আগে যেন শেষ হয়। তোমাদের কারো কোনো কমেন্ট থাকলে আমাকে বলতে পারো। প্রিয়ন্তন বলো, আপনার কোনো কমেন্ট আছে? নো কমেন্ট। আর কারোর কোনো কমেন্ট থাকলে একটু বলতে পারো। সাইদা, তোমার কিন্তু কমেন্ট থাকে। কি বলছো? ও, দেখেছো সাইদা কমেন্ট করেছে যে আমি যেগুলো ক্লাস 12 এর যেগুলো ফার্স্ট সেম বললাম, সেটা বেসিক্যালি ফার্স্ট সেম নয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচএস এর থার্ড সেম। ওকে, আই এম সরি। ঠিক আছে, এবার আমরা তাহলে শুরু করি। আহ, তোমার কি শুরু করবো? স্থির তড়িৎ। প্রথমে আমরা জানবো তড়িৎ বলতে কি বোঝায়। ইলেকট্রিসিটি, এটা এমন একটা ভাইটাল নাম যে নামের উপর মহাবিশ্বের এখন আমাদের বর্তমান যুগের প্রতিটা জায়গা, প্রতিটা পজিশন, প্রতিটা মানুষজন, জীবজন্তু প্রত্যেকেই নির্ভরশীল এর উপর, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এই ইলেকট্রিসিটির দ্বারা, ফ্যানটা একটু কমিয়ে দিই। এই ইলেকট্রিসিটি জানতে গেলে আমাদের প্রথমে জানা দরকার পদার্থের গঠন, যেটা নিয়ে আমরা ছোটবেলা থেকে অনেক জিনিস জানি। তার বেসিক গঠন আমরা খুব ডিটেলসে না গিয়ে আমরা দেখব যে পদার্থের গঠন পড়তে গিয়ে আমরা দেখেছি যে একখানা নিউক্লিয়াস আছে, তারও আমরা ডিটেলস পড়বো, নিউক্লিয়াস আছে। আর মেজরলি যদি আমি যদি আমি ভাগ করি তাহলে একখানা নিউক্লিয়াস আছে আর সাম ইলেকট্রনস আছে। খুব বেশি যদি আমি না ভাটাই তাহলে এরকম হবে। একদম গড়ান যদি আমি একটা পদার্থের গঠন দেখি, পদার্থের গঠন থেকে আমরা পাবো পরমাণু, সব থেকে ছোট অংশ। সেই পরমাণুর গঠন যদি আমি দেখি তাহলে তার মধ্যে দেখবো নিউক্লিয়াস আর কিছু ইলেকট্রন আছে। তাহলে সেই জন্য আমরা মাঝে মাঝে বলি যে পদার্থ হচ্ছে নিস্তড়িৎ। কিছু কিছু টার্ম আমরা দেখি, সাধারণত পদার্থ নিস্তড়িৎ। এই যে সাধারণত পদার্থ নিস্তড়িৎ, এটার কারণ কি কেউ বলতে পারবে? ওয়াই? আর একটা পয়েন্টে পেলাম যে নাম্বার অফ ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান, সমান প্রোটন সংখ্যা। আর কি কোনো কারণ থাকতে পারে? ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান হওয়া সত্ত্বেও কি
কেউ আহিত হতে পারে? সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে আমরা ছোটবেলায় যে যে জিনিসগুলো আমরা জানি সেগুলোকে আমরা আরেকবার রিভিজিট করব, দেখব, আমরা কংক্রিট নলেজ নেব, কনসেপ্ট ক্লিয়ার করব এবং আমরা ধীরে 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 এগিয়ে যাব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে পদার্থ সাধারণত আমরা দেখি নিস্তেজ, মানে ধর তুই পেনটাকে টাচ করেছিস, খ্যাটখ্যাট করে তোর এমন শক লাগে না যে একদম চোখ নাক মুখ দাঁড়িয়ে গেল? এরকম হয় বিজিত? পেন এরকম খুললি নিয়ে এরকম করেই দাঁড়িয়ে গেলি, শক খেয়ে গেলি, এরকম হয় না তো? কেন হয় না? তার একটা কারণ বলে দিল আমাদের প্রিয়ন্তন বাবু, যে ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান। কিন্তু ইজ দিস সাফিসিয়েন্ট? এই যুক্তিটা কি তোমার সাফিসিয়েন্ট? এই যুক্তিটা কি বলা মানেই কমপ্লিট বলা হলো? হচ্ছে আমার প্রশ্ন। ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান হলেই কি পরমাণু নিস্তড়িত হয়? সামনে কোনো চুম্বক ক্ষেত্র না থাকলে আর বলতে থাক। তাহলে এই যে পয়েন্ট ওয়ান, এই পয়েন্ট ওয়ানটা কিন্তু ইট ইজ নেসেসারি, বাট নট সাফিসিয়েন্ট। এটা আমি বললাম, তোমাদের যেহেতু বক্তব্য আসছে না, আমি বললাম এটা হচ্ছে দরকারি, কিন্তু এটাই পর্যাপ্ত নয়। এটা দরকারি, এই কন্ডিশনটা থাকতেই হবে, তবেই নিস্তড়িত হবে। নিস্তড়িত হওয়ার জন্য এই পয়েন্টটা প্রয়োজনীয়, কিন্তু এটা সবকিছু নয়। এটা একদম সম্পূর্ণ সাফিসিয়েন্ট নয়, এটা পর্যাপ্ত নয়। কেন? তার কারণ হচ্ছে সেকেন্ড পয়েন্ট তোমাদেরকে কিন্তু এর সাথে অ্যাড করতে হবে, যেটা খুব ভাইটাল। সেটা কি? সেটা হচ্ছে যে পজিটিভ আধানের সেন্টার অফ মাস এবং ঋণাত্মক আধানের সেন্টার অফ মাস একই বিন্দু হতে হবে। হতে হবে মানে কি? মানে হচ্ছে যে এই যে নিউক্লিয়াসটা তুমি দেখছো, যেটা বলছো তুমি পজিটিভ, আর এই যে চারিদিকে ইলেকট্রন, কেউ বলছে এরকম বিভিন্ন কক্ষপথে ঘুরছে, কেউ বলছে যে একটা মেঘের মতন ঘুরছে অরবাইটাল, কক্ষক পক্ষক বলছে, যাই হোক তক্ষক বলেনি। এই যে এখানে তোমার ইলেকট্রন গুলো ঘুরছে, এই ইলেকট্রন গুলোরও তো একটা সেন্টার অফ মাস আছে, ইলেকট্রনের মেঘ ধরছি, ইলেকট্রনের মেঘ। আর এটা হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ধনাত্মক আধান। এই দুজনের যে সেন্টার অফ মাস সেটা একই বিন্দু হতে হবে। যদি আলাদা হয়, কখন হয়? যখন পোলার ম্যাটেরিয়াল হয়, ধ্রুবীয় পদার্থ যারা হয়, তাদের ক্ষেত্রে কি করা হয়? যদি আমি এইটা যখন কোন রকম কোনো কিছুর অ্যাবসেন্সে আছে, যেটা প্রিয়ন্তন বলল যে একটা চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে, সেখানে তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে যদি তুমি বলতে, তাহলে ব্যাপারটা আরো বেশি আমাদের চোখের সামনে ক্লিয়ার হয়ে যেত। কারণ এখনো চুম্বক ক্ষেত্র আমরা খুব ভালোভাবে পড়িনি, বা এখন হয়তো ৩-৪ মাস পরে পড়বো, বা ২ মাস পরে পড়বো। তো দেখো এইরকম এর সেন্টার অফ মাস কোন একটা জায়গায় এখানে কোথাও হবে, সেন্টার অফ মাস। আর ইলেকট্রনের সেন্টার অফ মাস এখানে কোথাও হবে। এটা একই বিন্দু হতে হবে। যদি না হয় তাহলে কি হবে? যদি না হয় তাহলে ধরে নাও এই হচ্ছে একটা নিউক্লিয়াস, এখানে পজিটিভ আছে নিউক্লিয়াস, আর এর উপরে এরকম একটা ইলেকট্রনের মেঘ আছে, বিভিন্ন ধরনের এরকম মেঘ আছে। এটা ধরে নাও কে কক্ষের মেঘ, তারপরে এল কক্ষে আরেকটা মেঘ থাকবে। যাই হোক, আমি একটা মেঘই আঁকছি। যদি তোমার এখানে কোন একটা পজিটিভ আধান চলে আসে, এখানে যদি বড় ধনাত্মক আধান আছে, তাহলে এইটা তো ঋণাত্মক। তখন দেখা যাবে যে এই নিউক্লিয়াসটা এ সামান্য রিপেল করে চেষ্টা করবে একটু উপর দিকে চলে যাওয়ার। কারণ এই লাইন বরাবর যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখবো নিউক্লিয়াসটা একটু উপরের দিকে শিফট করে গেছে। আর ইলেকট্রনের যে মেঘ, সেই মেঘটা একটু নিচের দিকে চলে এসেছে। তার মানে
এই নেগেটিভের যে কেন্দ্রবিন্দু সেটা এখানে চলে এসছে, আর পজিটিভের যে কেন্দ্রবিন্দু সেখানে এখানে আছে। এই যখন এটা উপস্থিত আছে তখন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা এই ব্যাপারটা হওয়া মানে হচ্ছে দুটি মেরু সৃষ্টি হয়েছে। তার মানে তুমি যদি এখানে টাচ করো তাহলে শক খাবে, আবার এখানে যদি টাচ করো তাহলে শক খাবে। তাহলে এটা অ্যাজ এ হোল নিউট্রাল, অ্যাজ এ হোল এটা নিউট্রাল, কিন্তু এটা কিন্তু দুটো পোল তৈরি করেছে, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল। তার মানে এটা দুটো মেরু তৈরি করেছে এবং দ্বিমেরু সৃষ্টি করেছে। তাহলে দ্বিমেরু সৃষ্টি হয়েছে, দ্বিমেরু যদি সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এটা আর নিউট্রাল থাকলো না। নিউট্রাল মানে নিস্তড়িত, এটা নিউট্রাল বা নিস্তড়িত থাকলো না। তাহলে আমাদের মেইন যদি তোমাকে জিজ্ঞেস করে, ছোটবেলা থেকে অনেকবার আমাদের এই কোশ্চেনটা ডিসকাস হয় যে পদার্থ নিস্তড়িত কেন। তার ক্ষেত্রে প্রথম পয়েন্টে যেটা আমরা বলি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বাট দিস ইজ নট দ্য কমপ্লিট স্টোরি। সেখানে কিন্তু তাও কিছুটা ফাঁক ফোকর থেকে যাচ্ছে। যত সংখ্যক তোমার পজিটিভ থাকবে তত সংখ্যকই নেগেটিভ থাকতে হবে। তার সাথে সাথে নেগেটিভ এবং পজিটিভ কিন্তু ওয়েল ওরিয়েন্টেড এমন ভাবে থাকবে যাতে পজিটিভের সেন্টার অফ মাস নেগেটিভের সেন্টার অফ মাসের সাথে একটা নির্দিষ্ট বিন্দুতে মার্জ করে, যাতে করে কোনো রকম কোনো ডাইপল ফর্মেশন না হয়, দ্বিমেরু যেন না সৃষ্টি হয়, তবেই কিন্তু পরমাণু নিস্তড়িত হবে। তাহলে আমরা দেখলাম যে আধান হয়, আধান আমরা সাধারণত নিস্তড়িত থেকে আধান কি করে পাই? বিস্তরিত বানানটা কখনো কখনো গন্ডগোল হলে তো বাংলাটা ঠিক করে নিস। নিউট্রাল, নিস্তড়িত, এখান থেকে যদি আমরা আধান সৃষ্টি করতে চাই তাহলে কি করব বিজিত বলো? নিস্তড়িত থেকে আধান সৃষ্টি করতে গেলে আমি কি করব? কোনটা ইজি? কেউ বলতে পারবে? কেন প্রোটন ত্যাগ আর গ্রহণ কেন করবে না? ভেরি গুড, তুমি ঠিকই বলেছো। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি কি যে প্রোটন গ্রহণ কেন ত্যাগ করবে না? তা নিস্তড়িত থেকে আহিত হতে গেলে তাতে প্রোটনের ক্ষেত্রে অসুবিধাটা কি? নিউক্লিয় বল হচ্ছে স্ট্রংগেস্ট বল ইন নেচার। সেখান থেকে প্রোটন বের করাটা এতই কঠিন যে তখন আমরা নিস্তড়িত থেকে আর আধান করার প্রসেসটা একদম বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকবো। তাই খুব ইজিয়েস্ট পথ, একটা ইলেকট্রন বার করতে গেলে কিছু ভোল্টেজ দেওয়া দরকার, কিছু ভোল্ট, 13.6 ভোল্ট এরকম কিছু একটা ভোল্টেজ লাগে, 3.4 ভোল্ট। কিন্তু নিউক্লিয়াস, যদি তুমি নিউক্লিয়াস থেকে প্রোটন নিউট্রন বার করতে চাও তাহলে তোমাকে 10⁶ ভোল্ট, 10⁷ ভোল্ট, 10⁸ এরকম ভোল্টেজ তোমাকে দিতে হবে, তারপরে তোমার নিউক্লিয়াস থেকে কিন্তু তোমার প্রোটন বেরোবে। তাহলে নিস্তড়িত থেকে আহিত করার জন্য, আহিত করতে ইজিয়েস্ট পথ হচ্ছে ইলেকট্রন গ্রহণ বর্জন। এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট পাথ। তাহলে এইখানে যদি প্লাস ইলেকট্রন হয়, প্লাস ইলেকট্রন হলে এটা কি হবে? ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? বলো তো দেখি। ইলেকট্রন যদি গ্রহণ করে আর মাইনাস, তাহলে এইখানে হবে ঋণাত্মক, নেগেটিভ। এই ঋণাত্মক লিখতে গেলে আর ধনাত্মক প্রায় কাছাকাছি লেখা, সেজন্য যদি কারোর খুব অসুবিধা হয় তো রিটাকে এরকম লম্বা করে দেয়, যেন স্যার বুঝতে পারে যে একদম রি। আর একটা নেগেটিভ যদি ত্যাগ করে দেয় তাহলে ধনাত্মক হবে, ধটাকে এরকম করে বড় করে দেবে। তয় বয়ে নয়, তয় বয়ে কি হয়, যাই হোক, ধনাত্মক এটা হবে, তার মানে পজিটিভ। ওকে, তাহলে ঋণাত্মক যদি হয় তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করবে, আর এটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে আধান যখন কেউ
ধরে নাও আমি একটা সোডিয়াম পরমাণু বা ক্লোরিন একটা 1735, ক্লোরিনের একটা ধরে নাও অ্যাটাম, ক্লোরিনের একটা অ্যাটাম 1735 আছে। তার মানে এটাকে অ্যানালিসিস করে আমরা দেখতে পাবো এর প্রোটন সংখ্যা হচ্ছে 17। আর প্রোটন সংখ্যা যেহেতু 17, এটা যেহেতু নিস্তড়িৎ, তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলবো ইলেকট্রন সংখ্যাও 17। আর এর ভর যেহেতু 35 দিয়েছে, তাহলে আমরা দেখবো প্রোটন আর নিউট্রনের ভর দুটো অ্যাড হয়ে মোট ভরটা মোটামুটি হয়। তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে এই যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, মানে হচ্ছে 18। তাহলে এই যে 17খানা প্রোটন আর 18খানা নিউট্রন এক জায়গায় ঠাসাঠাসি করে থাকবে, আর 17খানা ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরবে। তাদের ফান্ডা ফর্মুলা তোমরা দেখে নিয়েছো। 2n² ফর্মুলা হয় এক একটা এন এর জন্য। তাতে কটা অরবিটাল থাকে, কটা কি কক্ষ থাকে, কটা কি থাকে, এন, এল, এম এল, এম এস, এগুলো তোমরা জানো। আই থিঙ্ক তোমরা জানো, সেগুলো আমরা কিন্তু ক্লাস 12-এর শেষের দিকে করবো। ওকে, তো এবার এই ক্লোরিন আর তার উপর নিচ কিছু লিখছি না, এ একখানা ইলেকট্রন গ্রহণ করে হয়েছে ধরে নাও ক্লোরিন মাইনাস। আর এই ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করে ধরে নাও এটা হয়েছে ক্লোরিন প্লাস। এবার তোমরা প্রশ্ন করো না যে স্যার হবে কি হবে কি হবে কি, ওইসব প্রশ্ন করো না। মনে করো হয়েছে, বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করলে হতেই পারে। ক্লোরিনের সবই হয়, Cl2O7ও হয়, Cl2O3ও হয়, সিএলও হয়, তারপরে তোমার HCl হয়। ক্লোরিন নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। তো ধরে নাও এরকম একটা কন্ডিশন হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ক্লোরিন প্লাস আর ক্লোরিন মাইনাস এর মধ্যে কে বেশি ভারী? এটা হচ্ছে প্রশ্ন। এদের ভরের তফাৎ কত? কার ভর? কি বলছো? সুবিধা ভর না অসুবিধা ভর, কি বলছিস? বুঝতে পারলাম না। আমি ধর যে যে ভরটা আমরা ছোটবেলায় ক্লাস 5-এ প্রথম পড়েছি, যে ভর অবিনশ্বর, একে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, তখন আইনস্টাইন বলতে সুযোগ পাইনি, তার আগেই সবাই চিৎকার করেছে। সেই ভরের কথা জিজ্ঞেস করছি। আয়নিত অবস্থায় ভর ক্লোরিন প্লাস ক্লোরিন মাইনাসের মধ্যে কে বেশি ভারী এবং এদের ভরের তফাৎ কত? ও বাবা, কে বলবে কে বলবে? কেউ বলতে পারবে না? ঠিক, একদম তাই। তো আমরা আজ থেকে ইলেকট্রনকে আর নগণ্য ধরবো না, কারণ কি বলতো, ইলেকট্রনের জন্যই সারা পৃথিবী, তে আলো জ্বলছে, ফ্যান চলছে, তোর সাথে আমি কথা বলছি, গলা শুনছি, ঘুমোচ্ছি, এসি চালিয়ে দিচ্ছি, সবকিছু গাড়ি চালাচ্ছে, এখন সবই তো ইলেকট্রিক। তো ইলেকট্রনকে কিন্তু আর আমরা বাচ্চা ছেলে ধরবো না। ওকে, তো ইলেকট্রনের ভর আছে। ভেরি গুড, একদম পারফেক্ট বলেছো। যে ইলেকট্রনের ভর কনসিডার করলে, ইলেকট্রনের ভর কনসিডার এবার থেকে করব। আর যদি সেটা করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই Cl মাইনাস বেশি ভারী Cl প্লাস এর তুলনায়। কতটা বেশি? মাস অফ Cl মাইনাস বিয়োগফল মাস অফ
Cl প্লাস যদি আমি করি সমান কত বেরোবে? কটা ইলেকট্রনের ভর বেরোবে? দুটো। দুটো বেরোবে। এখানে একটা প্লাস এক আর একটা মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস, তাহলে দুটো মাস অফ ইলেকট্রন। এই মাস অফ ইলেকট্রন কত? ইলেকট্রনের ভর কত এটা আমরা দেখি। ইলেকট্রনের ভর, মাস অফ ইলেকট্রন, এটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻, বলে থেমে যাবে, বলবে 31 কেজি। তাহলে অনেকে 31 কেজি ভাববে। 9.1 ইন্টু 10⁻31 কেজি ইলেকট্রনের ভর। প্রোটনের ভর কত হয়? প্রোটনের ভর আমরা খুব, প্রোটনকে বিশাল পাত্তা দিই ঠিক কথায়, ইলেকট্রনের তুলনায় অনেক বেশি হলেও প্রোটনে কিন্তু এমন কিছু ভর নেই। এরকম 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। নিউট্রনের ভর কত? মোটামুটি প্রোটনের সাথে সমান। নিউটনের ভর হচ্ছে মোটামুটি 1.67 ইন্টু 10⁻27 কেজি। ইলেকট্রনের আধান কত? প্রোটনের আধান কত? কেউ বলতে পারবে ইলেকট্রনের আধান কত হয়? একটি ইলেকট্রনের কত আধান হয় কেউ বলতে পারবে? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর প্রোটনের হয় +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এগুলো একটা জাস্ট চার্টের মধ্যে থাক। এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে কোনোভাবে সাপ্লাই করা থাকবে না। কিছু কিছু জিনিস তোমাদের কিন্তু একদম টানা সুন্দর মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম, যেটা আমরা দেখার চেষ্টা করলাম, যে ইলেকট্রন গ্রহণ বর্জনে, ইলেকট্রন গ্রহণ বর্জনে আহিত কণা সৃষ্টি হয়। তাহলে তাহলে আধান, এই আহিত কণার যে আধান, আহিত কণার আধান ইলেকট্রনের আধানের, ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে। এটা কি বোঝা খুব চাপ হলো? এটা, এই স্টেটমেন্টটা কি বোঝা গেল? যে যদি ইলেকট্রন গ্রহণ করে বর্জন করে, তাহলে ইলেকট্রন কি কোনোদিন কেউ আধখানা গ্রহণ বর্জন করতে পারবে? গোটা ইলেকট্রন গ্রহণ করবে, গোটা ইলেকট্রন বর্জন করবে। ইলেকট্রন তো এরকম আধখানা আধখানা করতে পারবে না। তাই কোনো একটা আধান যখন আহিত হবে, তখন সেই যে আধানে, কণার আধান, টোটাল আধান, সেই আধানটা ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে। এবার ইলেকট্রনের আধানকে আমরা মনে করি একটি ইলেকট্রনের আধানকে আমরা ধরলাম ই, একটি ইলেকট্রনের আধানকে আমরা ধরলাম ই। তাহলে যে কোনো আধান, যে কোনো আধান, আহিত কণার আধানকে আমরা লিখতে পারি কিউ যদি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিউ সমান হচ্ছে এন ইন্টু ই। মানে আমি কোনো একটা জায়গায় একটা আধান পেয়েছি, সেই আধানটা নিশ্চয়ই কোনো একটা আহিত কণা আধান, সে অনেক নেগেটিভ। তার মানে সেখানে যে অনুপরমাণুগুলো আছে তারা অনেক সংখ্যক ইলেকট্রন খেয়েছে, এক্সট্রা ইলেকট্রন নিয়ে বসে আছে। আমরা কোনো একটা আধানের কথা আলোচনা করছি যেখানে দেখছি অনেক পরিমাণ পজিটিভ, তাহলে আমরা বলতে পারি যে সেখান থেকে অনেক সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে।
কিন্তু ইলেকট্রনের যে সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা কোনোভাবেই বলতে পারি না আধখানা, 1/4 অংশ, 1/3 অংশ, এটা বলতে পারি না। তাহলে ইলেকট্রন আমার যখন বেরোবে তখনও গোটা গোটা, যখন ইলেকট্রন কেউ গ্রহণ করবে তখনও গোটা গোটা। তাহলে এই যে এন, এই এন এর মানটা কেমন হতে পারে বলতো দেখি? এন সমান, সাধারণ যদি আমি বলি এন সমান কত হতো? হতে পারে 0, গ্রহণ বর্জন করে নাই, তার মানে আধান হচ্ছে 0। হতে পারে +-1, একখানা করেছে, হতে পারে +-2, ডট 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 এটসেট্রা। তার মানে যে কোনো আধান আমরা মহাবিশ্বে যখন দেখব, তখন সমস্ত আধানই কিন্তু ইলেকট্রনের যে আধান তার অখণ্ড সংখ্যার গুণিতক হবে। পজিটিভ বা নেগেটিভ এগুলো রাখা হচ্ছে সে গ্রহণ করেছে না বর্জন করেছে তার নেচারের উপর নির্ভর করে। এই যে আমাদের একটা কনসেপ্ট, এই যে টোটাল কনসেপ্ট আমরা পেলাম, এইটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ আয়ন, আধান। কোয়ান্টাইজেশন অফ আধান, আধান মানে চার্জ। তাহলে আধানের আধানের কোয়ান্টাইজেশন বলা হয় এটাকে। তার ফর্মুলা কি পেলাম? এইখান থেকে তোমাদের প্রশ্ন পড়ে, আধানের কোয়ান্টাইজেশন। আধানের অনেকগুলো ফান্ডা আছে, তার মধ্যে থেকে এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট ফান্ডা। কিউ সমান হচ্ছে এনই, যেখানে এন হচ্ছে অখণ্ড সংখ্যা, কিউ হচ্ছে যে কোনো আধান, আর ই হচ্ছে ইলেকট্রনের আধান। এই ইলেকট্রনের আধানটাকে আমরা বলি, এর মান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞেস করে, কেউ প্রশ্ন করে, প্রশ্ন করলো ধরে নাও, একটি সোনার বাটি 3.2 কুলম্ব ধনাত্মক আধানে আহিত। হ্যাঁ, এটা মাইনাস বলতে পারো, একদম। ইলেকট্রনের আধানের জন্য আমরা মাইনাস বলবো। এবার ধর কখনো কখনো আমরা এই অখণ্ড সংখ্যায় যদি প্লাস মাইনাস বসিয়ে দিই, যে কেউ নিচ্ছে ছাড়ছে, ওই সেন্সটা আমরা কাজে লাগিয়ে দেবো অঙ্ক করার সময়। ইলেকট্রনের আধান অবশ্যই মাইনাস হবে, আর অখণ্ড সংখ্যা যখন আমরা দেখব, তখন আমরা ওই ইলেকট্রনের আধানটাকে যদি আমরা মানে মডটাও যদি আমরা ধরি, তখন এন এর কাছে প্লাস মাইনাস হবে। আর এনটা যদি তুমি না ধরো, তখন ইলেকট্রনের কাছে মাইনাস হলে এনটা তখন অটোমেটিক প্লাস মাইনাস হবে। ওকে, যাই হোক, এটা মাইনাস হবে। ইলেকট্রনের আধান বললে অবশ্যই এখানে মাইনাস। তাহলে একটি সোনার বাটি 3.2 কুলম্ব আধানে আহিত হতে পারে কি? এই ধরনের একটা প্রশ্ন করলো। এরকম কি সম্ভব? একটা সোনার বাটি 3.2 কুলম্ব ধনাত্মক আধান হয়েছে, এটা কি সম্ভব? কেন বলো? এখানে অখণ্ড সংখ্যা নেই। কে বললে তুমি? বলো, নাম বলো, গলাটা একটু হয়ে এলো। উমেশ? দেখা যাক উমেশ তুমি যেটা বললে সেটা ঠিক কিনা। দেখো, এখানে বলেছে আধানের পরিমাণটা কত বলেছে বলো। আধানের পরিমাণটা কত বলেছে বলো। বাটিতে আধানের পরিমাণ, বাটি কেন বলেছি? অনেক সময় সোনার বাটিতে লোকে পায়েস খায়, আমরা এখানে আধান রেখেছি। এটা মনে রেখো যে সোনার বাটির মধ্যে পায়েস যেমন করে থাকে, আধান তেমন করে থাকে না। সেগুলো আমরা ধীরে ধীরে বুঝবো, যে কোন একটি
ধাতব পাতের মধ্যে আধান সবসময় তার সারফেসের উপর থাকে, তার উপরিতলে থাকে, একদম চারিদিকে উপরিতলে থাকে। সেই টোটাল পরিমাণটা কত? আধানের পরিমাণটা আমরা কত পেলাম? আধানের পরিমাণ যেটা কিউ, এটা সমান পেলাম 3.2 কুলম্ব। এখন আমরা কি করে বুঝবো যে এরকম ধরনের আধান হতে পারে কিনা? তুমি সেন্সটা ঠিক অ্যাপ্লাই করেছো উমেশ, যে অখণ্ড সংখ্যা যদি আমি পাই তাহলে আমি বলবো হ্যাঁ হবে, অখণ্ড সংখ্যা যদি আমি না পাই তাহলে বলবো হবে না। তাহলে আমরা দেখি, আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করি। আমরা জানি কোয়ান্টাইজেশন থিওরি জানি, কোয়ান্টাইজেশন মানে গোটা গোটা, কোয়ান্টাইজেশন এর ফর্মুলা কি? কিউ সমান হচ্ছে এনই। তাহলে আমরা দেখি এন সমান কি, তাহলে কিউ বাই ই। তাহলে এই এনটা, আধানটা ধনাত্মক ঋণাত্মক নয়, আধানটা অখণ্ড হতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু এন যে সংখ্যা, যত সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গিয়ে সোনার বাটিটাকে অত পরিমাণ পজিটিভ করেছে, সেটা যদি তোমার একদম অখণ্ড হয় তবেই তোমার সেটা সম্ভব। তাহলে আমরা দেখার চেষ্টা করি। তাহলে এন সমান হচ্ছে কিউ বাই ই, কিউ সমান হচ্ছে 3.2 কুলম, আর ই সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻, মাইনাসই ধরলাম, -19 কুলম। তাহলে দেখো এখানে যদি আমরা কাটি তাহলে 3.2 এখানে মাইনাস হচ্ছে বাই 1.6 ইন্টু 10⁻19 সংখ্যক। তাহলে এটা কাটলে কত হবে? 2 হবে না? তাহলে -2 ইন্টু 10⁻19 সংখ্যক। তাহলে এটা গোটা গোটা হলো না হলো না? মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে এখানে নেগেটিভ সাইন কি বোঝাচ্ছে? নেগেটিভ সাইন বোঝাচ্ছে যে এত সংখ্যক এন সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। সেই এন এর মান যেটা পেলাম সেটা কত পেলাম? মড এন যদি বলি, সেটা আমি পাচ্ছি 2 ইন্টু 10⁻19, অ্যান্ড দ্যাট ইজ এ গোটা নাম্বার। এটি অখণ্ড সংখ্যা। তার মানে অ্যান্সার হচ্ছে অবশ্যই সম্ভব। তাহলে আমরা কি, +19, দেখো নিচে -19 ছিল, সে যদি উপরে চলে যায় তাহলে +19 হবে, হ্যাঁ কি না? তাহলে আমাদের অ্যান্সার হবে অবশ্যই সম্ভব। ওকে, তাহলে আধানের আমরা একটা প্রপার্টি পেলাম, আধানের কোয়ান্টাইজেশন। আধানের আরো ধর্ম আছে। এই যে কোয়ান্টাইজেশনের ব্যতিক্রম আছে। এর ব্যতিক্রম আছে কিন্তু। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে এই যে আমরা প্রোটন বলি, এই যে আমরা নিউট্রন বলি, এগুলোকে আমরা আগে জানতাম এগুলো হচ্ছে অভাজ্য, অবিভাজ্য, সরি, অবিভাজ্য, এরকম ভাবতাম। পরে দেখা গেল যে এই প্রোটন আর নিউট্রন যে কণিকা কণাগুলো, সেগুলো আরো অবকণিকা দ্বারা গঠিত। সেই অবকণিকাগুলোর নাম কি? সেগুলোর নাম হচ্ছে কোয়ার্ক। তোমরা কি নাম শুনেছো এগুলোর? কোয়ার্ক, গ্লুয়ন। তাহলে কোয়ার্ক, গ্লুয়ন এরকম স্ট্রাকচার করে থাকে, স্ট্রাকচার থাকে। বিভিন্ন ধরনের কোয়ার্ক হয়, তার মধ্যে এক ধরনের কোয়ার্ক হচ্ছে আপ কোয়ার্ক, আর এক ধরনের কোয়ার্ক হচ্ছে ডাউন কোয়ার্ক। এই আপ কোয়ার্কের যে আধান, সেই আধানটা হচ্ছে 2 এর 3 ই,
প্লাস, কিন্তু এখানে ই এর মানটা আমরা ধরছি ই সমান শুধুমাত্র ধরছি 1.6 ইন্টু 10⁻⁻19। ই যেখানে লিখবো সেটা ইলেকট্রনের আধানের মড ভ্যালু হিসেবে আমরা ধরবো। ওকে, আর ডাউন কোয়ার্কের আধান হচ্ছে -1/3 ই। তাহলে আগে যেটা আমরা ভাবতাম যে ভগ্নাংশ আকারে ইলেকট্রনের আধান হওয়া সম্ভব নয়, সেটা কিন্তু পরীক্ষা করে এবং থিওরিটিক্যালি দেখা গেছে যে প্রোটন এবং নিউট্রন গুলো যে কোয়ার্ক গুলো দিয়ে তৈরি, সেই কোয়ার্ক গুলো কিন্তু ভগ্নাংশ ইলেকট্রনের যে আধান তার ভগ্নাংশের মানের সমান হতে পারে। এই আপ কোয়ার্ক গুলোকে বলা হয় ইউ, ডাউন কোয়ার্ক গুলোকে বলা হয় ডি। এই প্রোটন গঠন হয় ইউ ইউ ডি, প্রোটনের গঠনের স্ট্রাকচার, আর নিউট্রনের গঠনের স্ট্রাকচার হচ্ছে ইউডিডি। কেউ বলতে পারবে এটা কেন ইউইউডি ইউডিডি? কেন আমরা বলবো না, এটা হচ্ছে সেখানে কি তোমার কোনো সন্দেহ হচ্ছে, বা তুমি কি কোনোভাবে একটু ম্যাচিং করাতে পারবে যে ইউইউডি ইউডিডি হলে বেশ তুমি একটা সন্তুষ্ট প্রকাশ করছো যে হলেও হতে পারে? সেটা কোন জায়গা থেকে কেউ বলতে পারবে? দেখো ইউ ইউ মানে দুখানা ইউ, তাহলে আধান কত হলো? দুটো ইউ এ, 2 এর 3 করে 4-এর 3 হলো, 2 এর 3 করে 4-এর 3 হলো। আর ডি মানে -1/3। তাহলে কত হবে দেখো? তাহলে প্রোটনকে যেটা আমরা ধরলাম, এটা এটা ভাজ্য, এটাকে ভাঙা যায়, এটাকে ভাঙা যায়, ভাঙতে গেলে বেশি শক্তি লাগে। এবং এর স্ট্রাকচার দেখেছে ইউইউডি, যেখানে ইউ এর আধান যদি আমরা আধান দিয়ে বিবেচনা করি, তাহলে ইউ এর আধান হচ্ছে +2/3 ই একটা, +2/3 ই একটা, আর -1/3 ই একটা। তো এই টোটালটা করলে দেখো তোমার 3 লসাগু করলে 4 - 1 ইন্টু ই সমান হচ্ছে 3/3 ই, তার মানে শুধু ই, তার মানে +1.6 ইন্টু 10⁻⁻19 হচ্ছে। and it's just proton। নিউট্রনটা যদি আমি ভাবি, তাহলে এটা হচ্ছে ইউডিডি। এক্ষেত্রে দেখো আধানকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো ইউ মানে হচ্ছে +2/3 ই, আর ডি মানে হচ্ছে -1/3 ই, আর একটা ডি মানে হচ্ছে -1/3 ই। তার মানে 2/3 -2, 2 - 2 = 0। তাহলে আধান হচ্ছে 0। তাহলে এটা নিস্তড়িত। তার মানে যেটাকে আমরা বললাম যে একদম অখণ্ড সংখ্যা হবে, সেটা ঠিক কথাই, কিন্তু আলটিমেটলি দেখা গেল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে এই প্রোটন নিউট্রন এদের গঠনের ভেতরে যদি আমরা ঢুকে যাই। ওকে, আধানের আরো কিছু ধর্ম আছে। ধর্ম আছে, এটা হচ্ছে আকর্ষণী ধর্ম আছে, এগুলো ছোটবেলায় পড়েছো। সম আধান বিকর্ষণ করে, বিপরীত আধান আকর্ষণ করে। আমরা আরো কিছু স্টেটমেন্ট ছোটবেলা থেকে পড়েছি, আগে আবেশ, তারপর আকর্ষণ বা বিকর্ষণ। খুব ইম্পর্টেন্ট। এবার কোনোদিন কি তোমরা আবেশ মানে বোঝো? ইন্ডাকশন। আবেশ মানে তোমরা বুঝো, ধরে নাও এখানে একটা নিস্তড়িত পদার্থ আছে,
আর এখানে একটা ধনাত্মক আধান আছে। তাহলে এই নিস্তড়িতের মধ্যে এমন ভাবে সব পোলারাইজেশন হবে যাতে করে এই দিকে খানিকটা নেগেটিভ দেখা যাবে, এই দিকে খানিকটা পজিটিভ দেখা যাবে। এর উপস্থিতিতে এই ঘটনাটা ঘটবে। এই যে ঘটনা ঘটলো এটা হচ্ছে আবেশ হলো। তাতে কি হবে? এই নেগেটিভ পজিটিভকে টানবে আর এই পজিটিভ এই নেগেটিভকে ঠেলে দেবে। কিন্তু যেহেতু এই পজিটিভটা পজিটিভের থেকে দূরে আছে তাই টানটা বেশি পরিমাণ হবে, তাই হবে আকর্ষণ। তাহলে প্রথমে কিন্তু একটা নিস্তড়িত জিনিসকে কোনোভাবে তুমি চারিত্রিক করে নেওয়ার যে ঘটনা, সেই ঘটনাটাকে বলা হয় আবেশ। আবেশ না হলে কিন্তু আকর্ষণ বিকর্ষণ কিন্তু হয় না। আগে আবেশ হতে হবে, তারপরে আকর্ষণ হয়, তারপরে বিকর্ষণ হয়। এবার তোমরা একবার দেখবে তো দুটি ধনাত্মক আধান কি পরস্পরকে আকর্ষণ করতে পারে? এই যদি প্রশ্ন করা হয় কি অ্যান্সার দেবে? এটা ভেবো। নেক্সট, আধান, আধানের সংরক্ষণ সূত্র একটা আছে। আধান অবিনশ্বর, একে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না। কোথাও যদি পজিটিভ হয় অন্য কোথাও নেগেটিভ হবে। তো এই ধরনের একটা ইয়ে আছে যে মোট যে আধান সেই আধান হচ্ছে ধ্রুবক। এই কথাটা বলা আছে। এটাকে আর বেশি আমি ভাটাচ্ছি না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, একটা শ্রেণী আছে, তড়িৎ রাসায়নিক শ্রেণী আছে। সেখানে পরপর কতগুলো পদার্থের নাম দেওয়া আছে। ধরে নাও এ, বি, এরকম সি, ডি এরকম লেখা আছে। তো ধরে নাও যত বেশি যাবে এইদিকে এ বেশি ধনাত্মক, এ কম ধনাত্মক। সবাই ধরে নাও ধাতু। তাহলে এ আর ডি এর মধ্যে যদি ঘষে দিই, এ এবং ডি কে ঘষে দিলে কি হবে? আমরা যখন ঘষে দিচ্ছি তখন অ্যাটম গুলো এক্সপোজ হচ্ছে, এর অ্যাটম গুলো বা তার ইলেকট্রন গুলো ডি এর ইলেকট্রনের কাছাকাছি যাচ্ছে, এক্সপোজ হচ্ছে। তখন ইলেকট্রন গুলো হ্যালো হ্যালো করবে, এর ইলেকট্রন এই ইলেকট্রনের সাথে কথা বলবে। বলার সময় যাদের বাড়িতে তোমার চরম স্ট্রিক্ট কন্ট্রোল আছে তাদের ইলেকট্রন কিন্তু বেরোতে পারবে না। তো বলবে আমি যেতে পারবো না, বাবা পিটবে, প্রচুর জোরে পিটবে, তুই বরং তোদের বাড়িতে অতটা খেয়াল নেই, তুই বরং দুপুরবেলায় আমার বাড়িতে চলে আয়। তো এবার তুমি বলো এ আর ডি কে যদি ঘষে দেওয়া হয়, এ আর ডি এর মধ্যে কে বেশি পজিটিভ হবে, কে পজিটিভ হবে, কে নেগেটিভ হবে? যে বেশি ধনাত্মক তার নিউক্লিয়াসের বেশি প্রভাব কি ইলেকট্রনের প্রতি, না কম প্রভাব? যে বেশি ধনাত্মক তার বাইরের ইলেকট্রনের প্রতি তার ভেতরের নিউক্লিয়াসের বেশি প্রভাব না কম প্রভাব? হ্যালো হ্যালো হ্যালো। কম প্রভাব, ধনাত্মক। বেশি ধনাত্মক মানে কি? বেশি পজিটিভ, বেশি ইলেকট্রো পজিটিভ। ইলেকট্রো পজিটিভ, এখানে আমি অবশ্য তড়িৎ ধনাত্মক কথাটা বলতে ভুলে গেছিলাম, তড়িৎ ধনাত্মক। তাহলে যে তড়িৎ ধনাত্মক বেশি হবে সে তো কোনো ক্রমে চাইবে যে ইলেকট্রন বিদায় নিয়ে
আমি পজিটিভ হই। এরা কারা? এরা কোন শ্রেণীতে থাকে? পর্যায় সারণীতে কোন শ্রেণীতে থাকে? শ্রেণী 1 এ থাকে না? হুম। যদি বেশি ধনাত্মক হয় তাহলে তো ইলেকট্রন ও ছেড়ে দেবে। ছেড়ে দেবে না? না, 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 একদম তাই। আমার সেজন্য বলা উচিত ছিল যে ইলেকট্রোপজিটিভ যদি হয়, তড়িৎ ধনাত্মক যদি কোনো একটা ম্যাটেরিয়াল হয়, যেমন ধর কথার কথা আমি তোদের কথায় বলছি, ধর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো পরিচিত তো তোদের? কোথায় আছে এটা? 1 এ আছে, আমাদের আমাদের সময় বলতো 1A, ঠিক? এরা যত নিচে নামে, নিচের দিকে এদের তড়িৎ ধনাত্মকতা বাড়ে না কমে? ইলেকট্রো পজিটিভিটি এদের বাড়ে না কমে বল? বলো, তড়িৎ ধনাত্মকতা বাড়ে না কমে? তাহলে দেখছো একজন কমে একজন বাড়ে বলছো, মানে কনসেপশনে কারোর একজনের গন্ডগোল আছে। যখন আমরা ঝপঝপ ঝপঝপ করে নিচের দিকে নেমে যাব, তখন ইলেকট্রো পজিটিভিটি বাড়ে না কমে? আবার তোমাদেরকে জিজ্ঞেস করছি, এই বরাবর ইলেকট্রো পজিটিভিটি বাড়ে না কমে? এখানে একটা অ্যান্সার বলো। যখন এই বরাবর ইলেকট্রো পজিটিভিটি অ্যাকচুয়ালি কমে, আর এই বরাবর বাড়ে। ভেরি গুড। কেন বাড়ে? তার কারণ হচ্ছে, যখন আমি এখান থেকে এখানে যাব, তখন একটা করে সেল অ্যাড হচ্ছে। সেল অ্যাড হচ্ছে। সেল যদি অ্যাড হয়, তাহলে এন এর ভ্যালু, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা, সেই এন এর ভ্যালু বাড়ছে। আর আমরা জানি ব্যাসার্ধ, যেটা আমরা জানি মোটামুটি আর ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। তাহলে নিউক্লিয়াস থেকে একদম বাইরের কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে। এক একটা ধাপে ঝপ ঝপ করে বাড়ছে। আমি তো এখানে লিথিয়াম নিইনি। লিথিয়ামের থেকে সোডিয়াম, হাইড্রোজেন ধরে নাও 1, লিথিয়ামে হবে 4, সোডিয়ামে হবে কত? সেটা হবে তোমার 9, পটাশিয়ামে 16, রুবিডিয়ামে হবে 25, সিজিয়ামে হবে 36, ফ্রান্সিয়ামে 49। কিছু একটা একক, অ্যাংস্ট্রম ফ্যাংস্ট্রম কিছু একটা একক হবে। তার ঝপ 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 করে যদি রেডিয়াস বেড়ে যায়, তাহলে নিউক্লিয়াস তার কন্ট্রোল কিন্তু হারিয়ে ফেলবে বাইরের ইলেকট্রনের প্রতি। তার মানে বাইরের ইলেকট্রনের প্রতি যদি কন্ট্রোল হারিয়ে ফেলে, তাহলে নিউক্লিয়াস যখন তখন একটা দুটো ইলেকট্রন পটপট করে ছেড়ে দিয়ে নিজে পজিটিভ হয়ে যাবে। আর আমরা জানি কোন একটা পদার্থের পট করে ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ হওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় ইলেকট্রোপজিটিভিটি। আর এই বরাবর কি হয়? এটা তো শ্রেণী মানে তোমার নিচের দিকে নামলে এরকম হবে, যদি একটা, এটা কি বলে, পর্যায় পর্যায় ক্রমে পুনরাবৃত্ত হয়, এটা পর্যায় বরাবর যদি যাই, মানে একটা পর্যায়ে অ্যালং যদি যাই, ডেফিনিট পর্যায়ে যদি যাই, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে কি হয়? সেল কিন্তু অ্যাড হচ্ছে না। তাহলে একই সেল রয়েছে, যেখানে নিউক্লিয়াসে একটা করে কি হচ্ছে, একটা করে প্রোটনও অ্যাড হচ্ছে, আর একই কক্ষপথে আর একটা ইলেকট্রনও অ্যাড হচ্ছে। একটা প্রোটন অ্যাড হচ্ছে,
একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে, একটা প্রোটন অ্যাড হচ্ছে, একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে। সেই জন্য আমরা যদি এখানে দেখি সোডিয়ামের পরে, বা এখানে যদি আমি লিথিয়ামের পরে দেখি, লিথিয়াম তারপরে কি হয় রে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। হয় না? হয় না? এই বরাবর যদি যায়, এরও কিন্তু 2। তার মানে এখানে n ইকুয়াল টু সবারই 2। কিন্তু এখানে ধীরে ধীরে এই বরাবর কক্ষপথ, মানে তোমার ব্যাসার্ধ সেম, কিন্তু কিন্তু প্রোটন সংখ্যা বাড়ছে, প্রোটন সংখ্যা বাড়ছে। তাই প্রোটন সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে নিউক্লিয়াসের প্রভাব বহির ইলেকট্রনের প্রতি দারুণ থাকছে। নিউক্লিয়াসের প্রভাব বাম্পার। নিউক্লিয়াসের প্রভাব বাহ্যিক ইলেকট্রনের প্রতি বাড়ছে। আর যদি বাড়ে, যদি বাড়তে থাকে, তার মানেই জানবে সে তত বেশি ইলেকট্রো নেগেটিভ হচ্ছে। সেই জন্যই তো বেশি বেশি ইলেকট্রোনেগেটিভ হবে যত আমি এইদিকে যাব। সেই জন্যই হচ্ছে আমাদের এই পর্যায় সারণী যদি আমরা এটা দেখি, তাহলে এই জায়গাটায় আমরা পাবো মোস্ট ইলেকট্রোনেগেটিভ। আর এই জায়গায় যেটা পাবো সেটা হচ্ছে মোস্ট ইলেকট্রোপজিটিভ। তাহলে এই যে ইলেকট্রোপজিটিভের একটা শ্রেণী আছে, সেই শ্রেণীর উপর নির্ভর করবে যখন দুটো পদার্থকে আমরা ঘষবো, তাহলে যে যত বেশি পজিটিভের দিকে থাকবে, ঘষে দিলে যে উপরে থাকবে পজিটিভিটির, সে পজিটিভ হবে, আর যে নিচে থাকবে সে নেগেটিভ হবে। তাহলে এখানে আমার বলার কথা যেটা ছিল, যে দুটি পদার্থের মধ্যে পদার্থের মধ্যে যে বেশি ইলেকট্রোপজিটিভ, তাদের ঘর্ষণের ফলে সেই পদার্থটি পজিটিভ হবে। এবার বোঝা গেল সুমিয়া? ক্লিয়ার তো? হয়তো কিছু স্টেটমেন্ট করতে গিয়ে কিছু জায়গায় হয়তো একটু মিস করেছি, কিন্তু জিনিসটা ক্লিয়ার হলো। আর এন্ড ভাইসি ভার্সা, এবং উল্টো হলে উল্টো হবে, এটা আমরা জানি। এইটাও একটা কিন্তু আধানের ধর্ম। আর একটা ইম্পর্টেন্ট ধর্ম হচ্ছে কি, ধর্মের মধ্যে আর কিছু নেই, বাদ বাকি জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করতে পারবো, অসুবিধা নেই। ওকে, এবার নেক্সট ডেতে আমরা, আজকে আমরা জাস্ট একটু হালকা ফুলকা পড়লাম। নেক্সট ডেতে আমরা প্রথমেই জিজ্ঞেস করব আধানের সংজ্ঞা কি, আধানের সংজ্ঞা পড়াশোনা করব। এটা বলার পর আমরা চলে যাব আধানের তলমাত্রিক ঘনত্বতে। আর কিছু সিস্টেম আছে, আর ধাতু, অধাতু বা ধাতু, তারপর অপরিবাহী, কুপরিবাহী, এগুলো কি জিনিস সেগুলো একটু জানার চেষ্টা করব। অপরিবাহী, কুপরিবাহী বা অতিপরিবাহী কত ধরনের আছে, সেই সমস্ত জিনিস জানার চেষ্টা করব। তারপর আমরা দেখব যে তোমার আমাদের লাইটনিং, যেটা বজ্রপাত, এই যে বজ্রপাত, এটা কি জিনিস সেটা জানার আগে আমরা জানবো তড়িৎ মোক্ষম। মোক্ষণ, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হচ্ছে ইলেকট্রিক ডিসচার্জ কি জিনিস। ওকে,
এগুলো করে আমরা চ্যাপ্টার শেষ করবো, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে খুব ইজি, এখান থেকে হয়তো কোনো কোশ্চেন নাও আসতে পারে, আসতেও পারে। যাই হোক, চলো গুড নাইট, তোমরা ভালো করে পড়াশোনা করো।